প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হতেই এক এক করে খুলে যাচ্ছে প্যান্ডোরার বাক্স। सौदा हुआ था 1 करोड़ देने का, तो हम लोग बोले थोड़ा टाइम दो, बोला कि नहीं अब लेट हो चुका, अब 75 लाख लगेगा। अच्छा, मतलब 1.25 करोड़ काम बंद करा दिया। লিলুয়ার বাসিন্দা পেশায় লোহা লক্করের ব্যবসায়ী বিনয় সিং। মূলত তার কাজ ছিল বহুতল ভেঙে সেখান থেকে লোহা বের করে আনা। তার অভিযোগ, ভিআইপি রোডের ওপর কাজ চলাকালীন তার থেকে প্রথমে 1 কোটি টাকা দাবি করে দেবরাজ বাহিনী। 2 দফায় 50 লক্ষ টাকা দেওয়ার পর এক লাফে তোলাবাজির পরিমাণ বেড়ে হয় 1 কোটি 25 লক্ষ টাকা। অর্থাৎ তোলাবাজির টাকার অঙ্ক এক লাফে বেড়ে যায় 25%। এত কম সময়ে এত সম্পত্তির মালিক কিভাবে? একজন কাউন্সিলরের কাছে কোথা থেকে আসতো এত টাকা? বাংলার মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার নাম করে তৃণমূল কংগ্রেসের এক একজন নেতা বাড়িতে যে কোন কুবেরের ভাণ্ডার তৈরি করেছিল তার অসংখ্য উদাহরণের মধ্যে একটা উদাহরণ হচ্ছে এই দেবরাজ চক্রবর্তী। 5 বছর আগে 7 বছর আগে এগুলোকে কেউ চিনত না। পাড়ার ওই পানের দোকান থেকে চায়ের দোকান থেকে ধারে বিড়ি সিগারেট কিনে খেত। তৃণমূলের নেতা হওয়ার পরে, কাউন্সিলর হওয়ার পরে, বউ এমএলএ হওয়ার পরে এখন মানে বাজার করতে যেত বিদেশি গাড়ি চেপে। এখন এদের মানে আগে কাঁধে গামছা নিয়ে ঘুরে বেড়াতো, এখন গলায় 5টা-6টা করে সোনার চেন। এবং এটা খালি একা দেবরাজ চক্রবর্তীর ব্যাপার না, গোটা পশ্চিমবাংলা জুড়ে আমরা এই সমস্ত তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, এই সমস্ত তৃণমূলের কাউন্সিলর আমরা দেখে এসেছি। একটাই দেবরাজ চক্রবর্তী কত বড় মাফিয়া, সল্টলেক থেকে শুরু করে রাজারহাট, নিউ টাউন, গোটা অঞ্চলের পুকুর ভরাট থেকে শুরু করে ওখানে বিল্ডিং ইললিগাল ছেড়ে দিন, ইললিগাল যা প্রমোটিং হচ্ছে তো হচ্ছে, এদেরকে টাকা দিয়ে হচ্ছে। এমনকি লিগাল বিল্ডিং করতে গেলেও ওখানে যারা কাজ করেন, যারা বিল্ডিংয়ের কাজ করেন, প্রমোটিং করেন, 5 বছর ধরে, 7 বছর ধরে, 10 বছর ধরে আমরা শুনে আসছি ওখানে লিগাল একটা বিল্ডিং করতে গেলেও স্কোয়ার ফুট মেপে এই দেবরাজ চক্রবর্তীদেরকে টাকা না দিলে ছাদ ঢালাই করা যাবে না। প্রতিটা পুজো কমিটি, পাড়ার প্রতিটা ক্লাব থেকে শুরু করে সব কিছু এদের নিয়ন্ত্রণে, এদের দখলে। এ কত বড় সঙ্গীত শিল্পী এর বউ, আর এই নিজে কত বড় ব্যবসাদার যে এখন যেটা শোনা যাচ্ছে, যা দাবি করা হচ্ছে 1300 কোটি টাকার সম্পত্তি। 1300 কোটি টাকার সম্পত্তি হয়েছে কোন ম্যাজিকে, কোন জাদু বলে তা সামনে আসার দরকার ছিল। গ্রেপ্তার হয়েছে অদিতি চক্রবর্তীর ক্ষেত্রে, এবং অদিতি চক্রবর্তীও যে গ্রেপ্তার হয়নি তার কারণ এই নয় যে তিনি নিষ্পাপ। আদালত, তিনি কদিন আগে তার সন্তান হয়েছে, সদ্যজাত একটা বাচ্চার তার মাকে প্রয়োজন রয়েছে, আদালত হয়তো সঠিক সিদ্ধান্তই নিয়েছেন একটা মানবিকতার জায়গা থেকে, তাকে হয়তো একটা আপাতত নিষ্কৃতি দিয়েছেন। কিন্তু আমরা এটাও মনে করি যে অদিতি চক্রবর্তীকেও এই তদন্তের আওতায় এনে এই চুরির সম্পত্তি এদের কাছ থেকে উদ্ধার করা এবং এদের কৃতকর্মের শাস্তি এদেরকে পেতে হবে। কিন্তু তার পাশাপাশি আমাদেরকে এই প্রশ্নটাও করতে হবে, আজকে দেবরাজ গ্রেপ্তার হয়েছেন, আজকে অদিতি চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে, অদিতি চক্রবর্তী ভোটে হেরে গেছে বলে, তিনি বিধায়ক নন, তাই তার আর ভালো তৃণমূল হওয়ার সুযোগ নেই বলে। সুজিত বসু গ্রেপ্তার হয়েছে ভোটে হেরে গেছে বলে। তাপস চ্যাটার্জিরা গ্রেপ্তার হতে পারে, তার বিরুদ্ধে তদন্ত চলছে, শোনা যাচ্ছে গ্রেপ্তার হতে পারে, ভোটে হেরে গেছে বলে। সব্যসাচী গ্রেপ্তার হয়েছে ভোটে হেরে গেছে বলে। কিন্তু যারা ভোটে হারেনি, যে এই সন্দীপন সাহা, জাভেদ খান থেকে শুরু করে আজকে দেবরাজ চক্রবর্তীর নামে যেরকম বিজেপির বিধায়ক অভিযোগ করছেন তার 1300 কোটি টাকার সম্পত্তি আছে, জাভেদ খানের ছেলের ব্যাপারে স্বয়ং শুভেন্দু অধিকারী ফলতায় মিটিং করতে গিয়ে, মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী বললেন 90টা সম্পত্তি আছে জাভেদ খানের খালি ছেলের নামে। অসংখ্য পুকুর ভরাট করে বেআইনি বিল্ডিং করা থেকে শুরু করে বাকি যা যা কৃতকর্ম 30-35 বছর ধরে তফসি এলাকায় করে গেছে, শুভেন্দু অধিকারীরা নিজে মুখে বলেছেন। এরকমভাবে গোটা পশ্চিমবাংলা জুড়ে একের পর এক যারা এইবার তৃণমূলের যে এমএলএরা জিতেছে, সেটা ঋতব্রত ব্যানার্জির বিরুদ্ধে ধর্ষণের মামলা হতে পারে, জাভেদ খানদের বিরুদ্ধে বেআইনি বিল্ডিং তৈরি, পুকুর ভরাটের মামলা হতে পারে, কারোর বিরুদ্ধে তোলাবাজির মামলা হতে পারে। তাদের এখন তারা সুযোগ পেয়ে গেল, যেহেতু তারা বিধানসভায় এখন বিধায়ক হিসেবে আছে, অতএব ভালো তৃণমূল হয়ে বিজেপির পোষা বিরোধী পক্ষ হয়ে তাদের কৃতকর্মের শাস্তি পাওয়ার হাত থেকে তারা বেঁচে গেল।